শুধু যদি ইন্ডাস্ট্রির যে এক্সিস্টিং রুফটপ আছে সেটাতেই 3 থেকে 5,000 মেগাওয়াটের আমাদের সোলার রুফটপ ইনস্টল করা যেতে পারে। আপনি যদি আজকে 100 টাকা ইনভেস্ট করেন, এই টাকা কিন্তু 7 বছরের মধ্যে রিকভার করা যায়। সোলার টেকনোলজির কিন্তু এখন কস্ট অনেক কমে গেছে। আমরা যদি সোলার প্যানেল ইউজ করি প্রায় 30-35% কিন্তু কস্ট সেভিং হয়। প্রায় $2-3 বিলিয়ন যদি আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, সো সেই ক্ষেত্রে আমাদের কমার্শিয়াল ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনদেরকে কিন্তু আগিয়ে আসতে হবে। বাংলাদেশে রুফটপ সোলারের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের দেশে রুফটপ সোলার প্রথম যেটা আসে 90s থেকেই শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গা কোনো ইলেকট্রিসিটি ছিল না, এবং ওইটাই ছিল সবচেয়ে ভায়াবল সলিউশন। বিকজ গ্রিড এনার্জি দেওয়ার জন্য লাইন টানতে হবে, সেই পরিমাণে ইলেকট্রিসিটি থাকতে হবে। ইলেকট্রিসিটির শর্টেজ বরাবরই ছিল বাংলাদেশে, এই মুহূর্তে সারপ্লাস, বাট এই সিনারিও বেশি দিন হয়নি। সো তখন কিন্তু এই অফ গ্রিড যে প্যানেল ছিল, এটাই কিন্তু গ্রামে যারা করতে পারতো, অ্যাফোর্ড করতে পারতো, এটাই ছিল বিরাট একটা বিষয়। আর তারপরে ইটকল যখন আসলো, ইটকল এসে তখন একটা কম ইন্টারেস্টে এক ধরনের ইনসেন্টিভই বলা যায়, এবং এইটা যখন শুরু হয় সারা দেশে, যেটা হোম সোলার সিস্টেম যেটা বা এখন হলো বলা হয় রুফটপ সোলার সিস্টেম, এটা ব্যাপকভাবে ছড়ায় যায় সেই আর্লি 2001, 2003, 4, 5, এবং একটা পয়েন্টে 53 লাখের মতো এই ধরনের সিস্টেম সারা দেশে লেগেছিল। 1.5 ডিকেড আগেও প্রচুর কোম্পানি প্রচুর করেছে, এখনও বাংলাদেশে আছে। নতুন তো অনেক বিল্ডিং হচ্ছে, সেখানে কেন লাগাচ্ছে না? কারণ রিকোয়ারমেন্ট তো এখনও আছে, নেট মিটারিংয়ের সিস্টেম হয়েছে। সো এগুলো কেন এখনও এত পপুলার হয়নি? ইটকলের ভবিষ্যৎ এটা কি, আউটলুকটা কি, এবং বাংলাদেশে কি এই পাওয়ার, অন্যান্য যে পাওয়ার প্রজেক্টগুলো হচ্ছে এটার পাশাপাশি কি রুফটপ সোলার কি ব্যাপকভাবে আরও জনপ্রিয় করা যায় কিনা? বিকজ এত বাড়ি আছে, এত বাড়ি, আপনার সোলার লাগালে তো ঘরের উপরতলাটা আর একটু ঠান্ডাও হয়। আমরা একটু ইটকলের সিইও জনাব আলমগীর মোর্শেদকে আহ্বান করছি যে উনি কিছু ওপেনিং রিমার্ক করুন। ইটকল আপনারা জানেন যে এটা একটা স্টেট ওন্ড কোম্পানি, এবং আমরা 1997 থেকে আসলে পাওয়ার সেক্টরের সাথে জড়িত, এবং আমরা প্রথম যে আইপিপি প্রজেক্ট হয় সেটারও ফান্ডিং ইটকল করে থাকে। এটা এসটিএফও বেসড ছিল, অবভিয়াসলি ফসিল ফুয়েল বেসড, এবং পরবর্তীতে ইটকলের যে বাংলাদেশে আমরা যেসব জায়গায় গ্রিডের কানেকশন ছিল না, অফ গ্রিড লোকেশন বলি, সেইখানে কীভাবে ইলেকট্রিসিটি পৌঁছানো যায় সেটা নিয়ে যখন সরকার একটা প্ল্যান করছিল, দেখা গেল যে অফ গ্রিড লোকেশনে সোলার হোম সিস্টেম বা সোলার প্যানেল দিয়ে আমাদের যে গ্রামীণ বাংলাদেশ আছে সেখানে এটা একটা ভালো সলিউশন হতে পারে, এবং সেটার জন্য যে ফাইন্যান্সিং সাপোর্ট সেটা ইটকল দিয়ে এসছে, অনেক বছর দিয়েছিল, এবং প্রায় 60 লক্ষ সোলার প্যানেল আমরা স্থাপন করি ইটকলের সাপোর্টে। সো ইটকল একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবেও এটাকে বলা যেতে পারে। সোলার হোম সিস্টেমের এখন কিন্তু আসলে সেই ধরনের চাহিদা নাই। এখন আমরা যে সোলার রুফটপ নিয়ে আজকের যে আলোচনা, মূলত এটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপের উপর মেজর ফোকাস করছি, কারণ আমরা জানি যে আমাদের যে দেশের পাওয়ার কনজামশন তার একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আমাদের কনজামশন হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইউজের কারণে। স্ট্যাটিস্টিক্স বলে মোর দ্যান 50% ইলেকট্রিসিটি কনজামশন হয় ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের কারণে। সো আমরা এখন মূলত ওয়ার্ল্ড ব্যাংক এবং কেএফডব্লিউর সাপোর্ট নিয়ে আমরা যে কাজটা করছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপটাকে প্রমোট করছি। যদিও ইটকল একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের যেটা খুব ইউনিক অন্যান্য যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের চেয়ে আমরা একটু অন্য, আমাদের যে স্পেশাল ব্যতিক্রমটা আছে সেটা হলো যে আমরা টেকনিক্যাল সাপোর্টটাও দিই। এত সম্ভাবনাময় একটা সেক্টর, রিনিউয়েবল এনার্জি যে লাগবে বা এটা নিয়ে কিন্তু আমার মনে হয় ডিবেটের আর কোনো জায়গা নাই। আমরা জানি যে ফসিল ফুয়েল বেসড এনার্জি একটা গ্রোয়িং ইকোনমিতে ক্যানট বি দ্য অনলি সোর্স অফ এনার্জি, কারণ এটাতে যে ধরনের ক্লাইমেটের ইম্প্যাক্ট আছে
সেখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আমরা জানি যে আমাদের প্রচুর ফরেন এক্সচেঞ্জ ইউটিলাইজেশন হয় শুধু এই এইচএফওকে ইম্পোর্ট করতে। সো গভর্নমেন্ট পলিসি লেভেলেও একটা টার্গেট ঠিক করা হয়েছে যে 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট 10% of our electricity should be generated from clean energy, and by 2041 40% আমাদের এনার্জি জেনারেশন হতে হবে ফ্রম ক্লিন এনার্জি। সো খুবই অ্যাম্বিশিয়াস টার্গেট। আমরা সেই টার্গেটের জায়গায় যদি কম্পেয়ার করি, এখন আমাদের অবস্থা ইজ প্রবাবলি হুভারিং অ্যারাউন্ড 5%। সো আমাদের লক্ষ্যটা অনেক বড়। ভালো দিক হলো যে সোলারেই যদি আমরা শুধু আলোচনা করি, বাংলাদেশের যে লোকেশন এবং সেই লোকেশনে দেখা গেছে যে আমাদের যে সোলার রেডিয়েশনের যে আমরা যেটা পাই বিকজ অফ আওয়ার লোকেশন, সেখানে অনেক ডেটা আমি দেখেছি। এখানে অনেক আমাদের এখানে ওনারা হয়তো রিসার্চ থেকে বলতে পারবেন, বাট একটা রিপোর্টে আমরা দেখলাম সামথিং লাইক 50,000 to 100,000 মেগাওয়াট অফ পাওয়ার জেনারেট করা যেতে পারে শুধু সোলার দিয়ে। সো হিউজ অপরচুনিটি। এখন এর জন্য দরকার দুইটা জিনিস। একটা হলো অ্যাওয়ারনেস, কারণ আমরা দেখেছি যে এই যে আমাদের যে ডোমেস্টিক বা আমাদের রেসিডেন্সিয়াল এস্টাবলিশমেন্টের উপরে যে সোলার প্যানেলগুলো বসানো হয়েছিল, সামহাও এটার রেজাল্ট খুব এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। এবং এটার কারণে আমাদের যারা এন্ড ইউজার, তারা এখনও সোলার নিয়ে খুব একটা আস্থার যে জায়গাটা, এইখানে কনফিডেন্স বিল্ডিংয়ের একটা বিরাট কাজ আছে যেটা আমরা করে থাকি। সো আমরা ইটকল একটা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের কাজ করি। আমরা ক্লায়েন্টদের কাছে বা এন্ড ইউজারদের কাছে যাই, ওনাদেরকে এটা নিয়ে বলি যে আপনারা এটার সুবিধাগুলো কী। এবং আমার মনে হয় যেটা মানে পজিটিভ যে ডিরেকশনটা আমরা দেখছি বা চেঞ্জটা আমরা দেখছি, যে এখন কিন্তু মানুষ এটা বুঝে। অ্যাট দ্য সেম টাইম সোলার টেকনোলজির কিন্তু এখন কস্ট অনেক কমে গেছে, যেটা হয়তো আগে অনেক দাম ছিল, কস্ট এফেক্টিভ ছিল না। এখন কিন্তু সোলার টেকনোলজি খুবই সিম্পল, একটা প্যানেল লাগে, একটা ইনভার্টার লাগে। অ্যাট দ্য সেম টাইম এটার কিন্তু লঞ্জিভিটি বা ডিউরেবিলিটি অনেক। যারা ম্যানুফ্যাকচারার, ওয়ারেন্টি আমরা দেখেছি সোলার প্যানেলের ক্ষেত্রে প্রায় 30 বছরের ওয়ারেন্টি দেয়, ইনভার্টারের ক্ষেত্রে 10 বছরের ওয়ারেন্টি দেয়। এবং আমাদের হিসাবে এটার যে পেব্যাক পিরিয়ড, মানে আপনি যদি আজকে 100 টাকা ইনভেস্ট করেন, এই টাকা কিন্তু 7 বছরের মধ্যে রিকভার করা যায়। এই 7 বছরের পেব্যাক পিরিয়ডের এগেনস্টে আমরা ইটকল এটাকে প্রমোট করার জন্য প্রায় 10 বছরের লোন দিয়ে থাকি, জাস্ট ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমরা এখন ইকোনমিক ভ্যালু যদি দেখি, যে আপনার একটা ইন্ডাস্ট্রির পার কিলোওয়াট খরচ যদি আপনার গ্রিড থেকে যে কারেন্টটা নেয়, এটা অ্যারাউন্ড 8.5 থেকে 9 টাকা পড়ে যায়। আর আমরা যদি সোলার প্যানেল ইউজ করি, সেটা দেখা যাচ্ছে পার ইউনিট কস্ট হচ্ছে অ্যারাউন্ড 6 থেকে 6.5 টাকা। তার মানে প্রায় 30 to 35% কিন্তু কস্ট সেভিং হয়। এবং আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে একটা প্যারামিটার আছে, আমরা যখনই কোনো লোন দিই আমরা এই জিনিসটা দেখি। এই সোলার রুফটপে আমরা দেখেছি যে এটা ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ ওভার 20%। সো একটা ডিবেট অনেকে করতে পারে যে ইটকল তো একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের রেট আমরা অনেক একটা কনসেশনাল রেট দিই 5 to 5.5%। বাট আমি খুবই আশাবাদী যে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকস, আমরা যদি 5%ও না দিই, আমরা যদি এটাকে 7-8%ও টাকা লোন দিই এইসব প্রজেক্টে, আমার মনে হয় এটার যে ইন্টারনাল রেট অফ রিটার্ন যে কোনো অন্যান্য ইনভেস্টমেন্টের চেয়ে এটা খারাপ না। আর একটা জিনিস হচ্ছে যে এটার আমি একটু ফাইন্যান্সিয়াল সাইডে এই জন্য বলছি, কারণ আমাদের হিউজ ইনভেস্টমেন্ট দরকার। শুধু যদি ইন্ডাস্ট্রির যে এক্সিস্টিং রুফটপ আছে সেটাতেই 3 থেকে 5,000 মেগাওয়াটের আমাদের সোলার রুফটপ ইনস্টল করা যেতে পারে। 1 মেগাওয়াটে এখন খরচ হয় প্রায় 6 লাখ, আমার মনে হয় 6 কোটি, মানে 5 থেকে 6 কোটি টাকা। তাহলে একটু আপনার 3,000 থেকে 5,000 মেগাওয়াট করতে গেলে কত কোটি টাকা লাগবে আপনারা বুঝতে পারছেন। সে এই ধরনের প্রায় $2-3 বিলিয়ন যদি আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, এটা সবাইকে এখানে আসতে হবে। এবং আমরা জানি যে বাংলাদেশ যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমরা যে আশঙ্কাটা করি যে আমাদের যে ডেভেলপমেন্ট ফান্ড সেটাও কিন্তু স্কেয়ার্স হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমাদের কমার্শিয়াল ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনদেরকে কিন্তু আগিয়ে আসতে হবে এই প্রজেক্টগুলোকে। এবং আমরা জানি যে 3 থেকে 5 হাজারে তো এটা থাকবে না, উই আর টকিং অ্যাবাউট 40%
বাই 2041 অলমোস্ট 24 থেকে 30,000 মেগাওয়াটের একটা ডিমান্ড কিন্তু ক্রিয়েট হবে ক্লিন এনার্জি, যেখানে সোলার রুফটপের একটা বড় ভূমিকা থাকবে। সো সেখানে পার্টিসিপেশন অফ আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট পার্টনার্স সবারই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। আসলে রিনিউয়েবল এনার্জি, সেটা আমরা সোলার বলি, মূলত সোলার, আমার মনে হয় এটা প্রমাণিত যে ইট ইজ এ কস্ট এফেক্টিভ প্রজেক্ট, একটা টেকনোলজি, এটা ইকোনমিক্যালি ভায়াবল এবং এটার দাম দ্রুত কমছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে দেখেন সোলার প্যানেল এখনও বাংলাদেশে কিন্তু ইম্পোর্টেড। যেদিন বাংলাদেশে সোলার প্যানেল তৈরি হবে, মানে আমি জানি ম্যানুফ্যাকচারিং সেটব্যাক কিছু হয়েছে, অনেকে ট্রাই করেছে, পারেনি। এখন এই মার্কেটটা মূলত চায়না ডোমিনেট করে। আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশেও সোলার প্যানেল প্রোডাকশন হবে এবং তখন কিন্তু এটা কস্ট আরও কমে যাবে। আমাদের নেবারিং কান্ট্রিতে আমি দেখলাম আমাদের ইউজ অফ রিনিউয়েবল এনার্জি বা সোলার আর অনেক ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, যেমন ওয়াটার হিটিং। আমি দেখছি যে নেপালে এবং ছাদে ছাদে কিন্তু এই সোলার প্যানেল দিয়ে এই গিজারগুলো চালানো হয়। তো আমি খুবই আশাবাদী। আমরা মনে করি যে এটার সম্ভাবনা অনেক। যেগুলো লার্জ স্কেল সোলার আইপিপি প্রজেক্টস, সেখানেও ইটকল খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে এডিবি ফর এক্সাম্পল, ডেভেলপমেন্ট পার্টনার, যারা আগে সোলার বা রিনিউয়েবল এনার্জিতে তাদের কিছু রিজার্ভেশন ছিল, স্পেশালি সোলারে, রিসেন্টলি তারা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করেছে, একটা লার্জ প্রজেক্টে একটা লোকাল কোম্পানিকে তারা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ফান্ডিং করেছে থ্রু এ সিন্ডিকেটেড লোন। সো এগুলা কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা খুবই বড় টপিক, যেটা আমরা খুবই আশাবাদী এবং আশা করছি যে সবাই পার্টিসিপেট করবে। আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ। আলমগীর ভাই খুব মেড সাম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, বাট একটা জিনিস আমি বলে রাখি, আরেকটা মানে এটা ওভারকিল না হয়ে যায়, সেটা হলো আমাদের দেশের যে পাওয়ার প্রাইস ছিল, এটা এক সময় বেশ অন্যান্য দেশের তুলনায় বেশ সস্তা ছিল, কিন্তু দ্যাট এরা অফ চিপ পাওয়ার হ্যাজ গন, এটা আর ফিরে আসবে না। সো বাংলাদেশের পাওয়ার যে ট্যারিফ, এটা কিন্তু আস্তে আস্তে 10 টাকা 12 টাকা ওদিকেই যাবে। তো যখন ওদিকে যাবে তখন কিন্তু ইট মেক্স মাচ মোর বেটার সেন্স যে আপনি যেটা বললেন যে এটা সোলার ইন্ডাস্ট্রিয়াল লাগাইলে এখনই যদি আপনার 7 টাকা হয়, আপনার 2 বছর পরে তো আরও চিপ হয়ে যাবে। সো এটা যত দিন যাবে আরও চিপ হয়ে যাবে, আরও প্র্যাকটিক্যাল হয়ে যাবে। সো আমি এই কনটেক্সটে এখন আমাদের আজকের সেমিনারের মূল প্রবন্ধ পড়ার জন্য জনাব মোহাম্মদ সিরাজুল হোসেন, উনি ইউনিট হেড রিনিউয়েবল এনার্জি ইটকল, ওনাকে আহ্বান করছি, আপনি একটু আমাদের কাছে প্রেজেন্ট করেন। ইটকল 10 বছর মেয়াদি টার্ম লোন দিয়ে থাকে এই প্রজেক্টের জন্য। 80% অফ দ্য প্রজেক্ট কস্ট আমরা লোন দিয়ে থাকি, 80% অফ দ্য প্রজেক্ট কস্ট। তার মধ্যে 10 বছরের মধ্যে প্রথম 1 বছর প্রিন্সিপাল মোরেটোরিয়াম থাকে, অনলি ইন্টারেস্টে পে করতে হয়। আর রিপেমেন্ট মেথডটা প্রধানত আমরা মান্থলি, এটা আসলে ইলেকট্রিসিটি বিলের সাথে একটু ট্যাগ করা, তো যার ফলে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে তার ইলেকট্রিসিটি বিলে কী ধরনের ইম্প্যাক্ট পড়তেছে প্রজেক্টের থেকে বেনিফিটটা। দ্যাটস ওয়াই আমরা রিপেমেন্ট ইনস্টলমেন্টগুলো মান্থলি রাখি। আর ইন্টারেস্ট রেটটা 5 থেকে 5.5%, ডিপেন্ডিং যে আমাদের এখানে যেহেতু আপনারা জানেন যে এই প্রজেক্টটা যেহেতু রুফটপ ইউজ করা হয়, তো ইন্ডাস্ট্রিগুলো সাধারণত কোনো না কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে এই প্রজেক্ট করে থাকে। সো ওখানে আমাদের আলাদা করে সিকিউরিটি নেওয়ার স্কোপটা একটু কম, যে আমরা ওখানে আমাদের প্রজেক্ট অ্যাসেটটাকে আমরা হাইপোথেকেট করব, এইটারও কিন্তু সুযোগ কম, এটা সাবসিকুয়েন্ট চার্জ করতে হয়। সো দ্যাটস ওয়াই এখানে একটা গ্যারান্টি ইম্পোজ করা আছে, বেসিক্যালি 50% গ্যারান্টি হলে 5.5% ইন্টারেস্ট রেটে আমরা, এটাই বেসিক্যালি মেইন সিকিউরিটি। আর প্রজেক্টের রিটার্ন আমরা যদি দেখি যে এখানে আসলে 1 মেগাওয়াটের একটা প্রজেক্টের এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, 1 মেগাওয়াটের একটা প্রজেক্টের প্রজেক্ট কস্ট আমরা ধরি অ্যারাউন্ড 6 crore, তাহলে এখানে ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি থাকবে হচ্ছে 20% আর ইটকল ফাইন্যান্স করবে 80%। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি সোলার জেনারেশন হচ্ছে 11.68 লাখ ইউনিট, আর কস্ট অফ প্রোডাকশন অ্যারাউন্ড 6 to 6.5 টাকা পার ইউনিট। আর প্রজেক্ট আইআরআর যেটা অ্যারাউন্ড 20% বা মোর দেন 20% এখন। আর পেব্যাক পিরিয়ড 5.62 ইয়ার্স। আর ইকুইটি আইআরআর আরও বেশি,
যখন আমরা ডেট ইয়াটা বাদ দিই তাহলে ইকুইটি আইআরআরটা পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি আছে 44.67%। আর মান্থলি লোন রিপেমেন্ট যেটা এই যে 80% যে লোন 4,80,00,000 টাকা, এটার এগেনস্টে মান্থলি লোন রিপেমেন্ট করতে হয় 5,66,000 টাকা। আমাদের কিছু প্রজেক্ট আমরা একটু দেখি যে একেএস গ্রুপে আমরা 2.8 মেগাওয়াট ইনস্টল করেছি ধামরাই, স্নোটেক্স গ্রুপে 65 কিলোওয়াটের ফাইন্যান্স করেছি ধামরাইতে। তারপর ফায়ারিস স্পিনিংয়ে 1.1 মেগাওয়াট, এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল, এটা হবিগঞ্জে আমরা ফাইন্যান্স করি। ফখরুদ্দিন টেক্সটাইল মিলসে আমরা 2.03 মেগাওয়াট প্রজেক্ট ফাইন্যান্স করেছি। তারপর জনতা জুট মিলস আকিজের 2.6 মেগাওয়াট পিক প্রজেক্ট ফাইন্যান্স করেছি ফরিদপুরে। আসওয়াদ কম্পোজিট মিলস, এটা পলমল গ্রুপের 1.72 মেগাওয়াট ফাইন্যান্স করেছি। কাজী ফার্মসের 2.87 মেগাওয়াট প্রজেক্ট আমরা ফাইন্যান্স করেছি। হাতিল কমপ্লেক্স, হাতিল ফার্নিচারের, ওখানে আমরা 2.67 মেগাওয়াট প্রজেক্ট ফাইন্যান্স করেছি। ওয়ালটনে 3.31 মেগাওয়াট প্রজেক্ট ফাইন্যান্স করেছি। আরও কিছু প্রজেক্ট পাইপলাইনে আছে ওয়ালটনের। জিপিএইচ ইস্পাতে আমরা 6.02 মেগাওয়াট পিক ফাইন্যান্স করেছি চিটাগাঙ্গে। প্যারাগন পোলট্রিতে আমরা 2টা প্রজেক্ট ফাইন্যান্স করেছি, 723 এবং 886 কিলোওয়াট পিক। দেন এটা নাফকো ফার্মাসিউটিক্যালসে আমরা 1.49 মেগাওয়াট পিক প্রজেক্ট ফাইন্যান্স করেছি। থ্যাংক ইউ। আপনি অনেক আসলে ইটকলের পুরো জিনিসটাই আপনি প্রেজেন্ট করেছেন, যেটা সবার কাছে এখন অনেক ক্লিয়ার থাকবে। আই উইশ যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা খুব ভালো একটা আইডিয়া পাবে।